মিটিং সিটিং সরকারের বিরুদ্ধে জনগণকে নিয়েই নেমেছি আমরা, সাক্ষাৎকারে বললেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বাংলাদেশের রাজনীতি নতুন পথে হাঁটতে শুরু করেছে এবং আওয়ামী লীগই সেটা নিয়ন্ত্রণ করছে বলে দাবি করলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন মনে করেন যে বাংলাদেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আর চলমান হত্যাযজ্ঞ, যার মূল শিকার আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী শুধু নয়, সাধারণ নাগরিকও আজ চরম এক অনিরাপদ অবস্থায় গিয়ে পড়েছে। কি ঘটেছে তুরাগে তা নিয়েও কথা বলেছেন সাদ্দাম হোসেন। আর এসবের থেকে পরিত্রাণ পেতে হলে শেখ হাসিনার নেতৃত্বের যে বিকল্প নেই সে কথাও বললেন সাদ্দাম হোসেন। বাংলাদেশের মানুষ সেটা বিগত 2 বছর ধরে হাড়ে হাড়ে টের পেয়েছে বলে তার দাবি। আওয়ামী লীগ ফিরে আসছে, ছাত্রলীগ লড়ছে দেশের জন্য, মানুষের জন্য। আমাদের রাজনীতিটাই আসলে সেটা, কথাই বলেছেন সাদ্দাম হোসেন। আসুন কথা বলা যাক ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে। সাইন যোগ দেওয়ার জন্য প্রথমেই আমি প্রশ্ন করতে চাই যে 2 বছর কেটে গেল, 2 বছর আপনারা ক্ষমতা থেকে আপনাদেরকে উচ্ছেদ করার পরে 2 বছর পার হয়ে গেল। কি অবস্থা আপনার ছাত্রলীগের, আওয়ামী লীগের? এই 2 বছর তো শুধুমাত্র আওয়ামী লীগের জন্য পরীক্ষা সেটি নয়। বাংলাদেশ তো সাংবিধানিক রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, নিরাপত্তা, প্রত্যেকটি বিষয়ে একটা বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যে কারণে আমি এটিকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখি না। কারণ একটা রাষ্ট্রে যে কেউ ক্ষমতায় থাকতে পারে, আওয়ামী লীগ সরকারে থাকতে পারে, বিরোধী দলে থাকতে পারে, অন্য আরেকটি রাজনৈতিক দল গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে আসতে পারে। এবং ভূমিকা রাখার সুযোগ রাজনীতিতে, যদি আমরা কল্যাণের কথা ভাবি, মানবতার কথা ভাবি, দেশের কথা ভাবি, সব জায়গা থেকেই সুযোগ আছে। কিন্তু আজকে বাংলাদেশে কম্পিটিটিভ ডেমোক্রেসির জায়গা কোনো নেই। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে এবং যারা ক্ষমতায় বসেছে, ম্যান্ডেটটা আসলে জনগণের কাছ থেকে আসেনি। এটা বলার যথেষ্ট সুযোগ আছে যে এটা আসলে বিদেশি প্রভুদের ম্যান্ডেট। মুসলেকা দিয়ে যারা দেশ ছেড়েছে, তারা মুসলেকা দিয়েই আসলে তারা দেশে এসেছে। এবং যে কারণে 2 বছর ধরে যেটা চলছে, এই লুটপাট করার লাইসেন্স নিয়ে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে, আর এক ধরনের জঙ্গিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের দেশটা যে অবস্থায় দাঁড়িয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়া হয়েছে। সংসদ তো রঙ্গ তামাশার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এখানে আদালত সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের প্রেসক্রিপশনে চলছে। এবং তরুণ প্রজন্মের যে প্রত্যাশাগুলো রয়েছে, তরুণ প্রজন্ম কর্মসংস্থান চায়, সুশিক্ষা চায়, মানসম্মত জীবনযাপন চায়, সেখানেও তরুণ প্রজন্ম একটা উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছে। অভিভাবকেরা যাদের ছেলেমেয়েরা স্কুলে যাক, কলেজে যাক, বিশ্ববিদ্যালয়ে যাক, নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকে, বই পাবে কিনা সেটা নিয়ে উদ্বেগে থাকে, লেখাপড়া শেষ করে চাকরি পাবে কিনা সেটি নিয়ে গ্যারান্টি কোনো থাকে না। এবং দেশের বাইরে চলে যাওয়ার যে প্রবণতা আমাদের, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের, সেটা অসম্ভব রকমের বেড়েছে। দেশি বিদেশি বিনিয়োগ দুটোর কোনোটি যেহেতু নেই, যে কারণে সবার মধ্যে একজন হতাশা কাজ করছে। যে কারণে আজকে এই 2 বছর প্রায় হতে চললো। এই 2 বছরে আমি মনে করি যে জনগণকে আসলে সাইড লাইনে ঠেলে দেওয়া হয়েছে। এবং জনগণকে সাইড লাইনে ঠেলে দেওয়ার জন্য আওয়ামী লীগের উপর এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা, সত্যিকার অর্থেই যেটি ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, সেটি আজকে তাদের পূর্ণাঙ্গ কর্তৃত্ব কায়েম করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি যে এই 2 বছরে আওয়ামী লীগের নেতৃত্বে, বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, আমি মনে করি যে একটা জাতীয় জাগরণের দিকে আমরা যাচ্ছি, একটা গণতান্ত্রিক বিপ্লবের দিকে বাংলাদেশ যাচ্ছে। এবং বাংলাদেশের জনগণের কর্তৃত্ব জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যে লড়াইটা, আশা যে ফুরিয়ে যায়নি। আমি মনে করি যে শেখ হাসিনার পদক্ষেপ, তার দীপ্ত উচ্চারণ, তার সাহসিকতা এবং সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে জনগণকে বিজয়ী করার যে আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি, আমি মনে করি যে এটাই আশার প্লাবন তৈরি করছে এবং মানুষের মধ্যে উন্মাদনা বাড়ছে। বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশের মানুষ আবার নতুন করে আশা। এটা কি এ কারণে যে ধরুন গত 2 বছর মানুষ কথা বলতে পারেনি, গত 2 বছর মানুষের যে প্রতিশ্রুতি বা যে কথাগুলো বলা হয়েছিল মানুষের জীবনের পরিবর্তন, সেই পরিবর্তন তো হয়নি, বরং মানুষের পরিবর্তনটা অনেক নিম্নগামী হয়েছে। এই যে নিম্নগামী পরিবর্তন, এবং এর ফলে একটা এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মতো দেশ হচ্ছে খুবই রাজনৈতিক ভাবে খুবই খুবই রাজনীতির সাথে অ্যাটাচড, কিন্তু গত 2 বছর কোনো রাজনীতি ছিল না। এ কারণেই কি ধরুন আওয়ামী লীগকে মানুষ খুঁজছে বা আওয়ামী লীগের অনুপস্থিতি বোধ করছে, নাকি আরো অনেক কারণ আছে?
অনেকগুলো কারণ আছে, তবে আপনি যে বিষয়টি বললেন এটিকে অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে একটা রাজনৈতিক দলের কাছে মানুষ পারফরমেন্স প্রত্যাশা করে। দুটো রাজনৈতিক দলের মধ্যে মানুষ তুলনা দেখে। বিরোধী দলে থাকলে দায়িত্বশীল ভূমিকা কতটুকু পালন করছে যেটা সেটা দেখে। সরকারি দল হলে কতটুকু জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে সেটা দেখে। আজকে যখন আওয়ামী লীগ সরকারের সময়সীমার সঙ্গে বর্তমান সরকারের সময়সীমা যেভাবে নির্বাচিত হয়ে আসুক না কেন, মানুষ দেখে, মানুষ কিন্তু যে ন্যূনতম সুশাসন চায় আজকে কিন্তু সবকিছুই এই রাষ্ট্রের কাছ থেকে, সরকারের কাছ থেকে পাচ্ছে না। এবং মানুষ তো রেজাল্ট শিট দেখছে, মার্কশিট দেখছে, পার্থক্য দেখছে। মানুষ যখন দেখছে যে শেখ হাসিনা সরকারের প্রথম 100 দিনে এই বিশেষ করে এই অপরাধজনিত কারণে বা রাজনৈতিক অপরাধের কারণেই হোক না কেন মৃত্যুর সংখ্যা 40 থেকে 60, যেটি যে কোনো দেশের স্বাভাবিক আইন শৃঙ্খলা জনিত বাস্তবতার মধ্যে থাকে। আর সেটি যখন অন্তর্বর্তীকালীন সরকার যেটি ছিল সেটি ছিল 630-এর মতো, বিএনপি সেটাকেও ক্রস করছে 635। তার মানে আওয়ামী লীগের তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারীর পরিস্থিতিটা বাংলাদেশে আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে? মানুষ তো সরকারের কাছে প্রথমে যেটি চায়, নাগরিকদের গ্যারান্টি চায়, জীবনের গ্যারান্টি চায়। সাদ্দাম হোসেন, এই যে আপনি দুটো সরকারের কথা, 100 দিনের কথা বললেন, এবং দুটো সরকারের 100 দিনেই এই খুনের তালিকায় তো আপনাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সংখ্যা মানে অনেক অনেক, মানে হচ্ছে 605-এর মধ্যে নিশ্চয়ই আমার মনে হয় যে মানে এই সংখ্যাটা কত হতে পারে আপনার ধারণা? এটি তো আছেই, রাজনৈতিক হত্যাকাণ্ড তো ঘটছেই। এবং এই সর্বশেষ তো আগে যে এক ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে গেল সেটি তো আছেই। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক নয়, আইন শৃঙ্খলা ব্যবস্থায় কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আর আইন শৃঙ্খলা, মানুষের নিরাপত্তা কখন থাকবে? যখন পুলিশ হত্যার বিচার হবে না, যারা হত্যাকারী তাদেরকে ইন্ডেমনিটি দেয়া হবে, এবং যারা অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করছে তাদেরকে সুরক্ষা দিচ্ছে রাষ্ট্র, তাদেরকে সুরক্ষা দিচ্ছে সরকার, তাদেরকে সুরক্ষা দিচ্ছে তথাকথিত এক ধরনের যে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে পূর্ব নির্ধারিত ফলাফলের মাধ্যমে গঠিত একটা সরকারি রাজনৈতিক দল আর সরকারি বিরোধী দল। এই তাদের যে কর্মকাণ্ড, এই পুরো পরিস্থিতিটাই তো আসলে তাদের মাধ্যমে তৈরি হচ্ছে। এবং শুধুমাত্র কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেটা না, আজকে কিন্তু এই যে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, দমবন্ধ করার পরিবেশ তৈরি করা হয়েছে। রাষ্ট্রের সামান্য সমালোচনা করলেই আপনার ন্যূনতম জীবনের গ্যারান্টিটা থাকছে না। আপনি যদি একজন নাগরিক হিসেবে আপনি সরকারের সমালোচনা করেন কিংবা সরকারের যথেষ্ট প্রশংসা না করেন, আপনার চাকরিটা থাকবে না, আপনার ব্যবসাটা হয়তো থাকবে না, আপনার ছেলে মেয়ে তাদেরকে হয়তো হুমকি নিপীড়নের শিকার হতে হবে। আপনি যদি শিশুদের ধর্ষণের ঘটনা দেখেন, আজকে পুলিশকে দেখুন যে পুলিশকে কোথায় পাওয়া যাচ্ছে? পুলিশকে পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন রাজনৈতিক কর্মসূচি পালন করছে, মিছিল করছে, প্রকাশিত ঘোষিত রাজনৈতিক কর্মসূচি পালন করছে শান্তিপূর্ণভাবে, সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের দমন পীড়নের কাজে তাদেরকে পুলিশকে পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যখন একটা মিছিলকে, গণতান্ত্রিক মিছিলকে যখন লাশের মিছিলে পরিণত করার প্রয়োজন হয়, তখন সেখানে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে ব্যবহার করা হচ্ছে। শিশুদের নিরাপত্তার জন্য পুলিশকে পাঠানো হচ্ছে না, ব্যবসায়ীরা শান্তি মতো ব্যবসা করবে সেখানে পুলিশ পাঠানো হচ্ছে না, কিংবা ন্যূনতম নিরাপত্তা কোথাও নিশ্চিত করা হবে সেখানে পুলিশকে ব্যবহার করা হচ্ছে না। পুলিশকে সম্পূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে একটা রাজনৈতিক দলকে একেবারে সম্পূর্ণভাবে দমন পীড়নের মাধ্যমে একেবারে বিনাশ ঘটানোর কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। তুরাগের প্রসঙ্গটি নিয়ে এসেছেন, আপনি যদি তুরাগের প্রসঙ্গটি আপনি একটু বিস্তারিত বলেন, কারণ এটা নিয়ে কেন? প্রথম কথা হচ্ছে মানে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো ভালো মতো রিপোর্ট করতে পারছে না, বা মানে এই আসল ঘটনাটা উদ্ঘাটন করতে পারছে না। কিন্তু মানে ধরুন আপনি যদি প্রত্যেকটা রিপোর্ট জোড়া দেন তাহলে যেটা দাঁড়ায় সেটা আপনার মুখ থেকে শুনতে চাই। আপনাদের পক্ষ থেকে আপনারা কি ফাইন্ডিংস আপনাদের? একটি হচ্ছে যে এই আমরা যদি এই তুরাগের ঘটনাকেই, তুরাগ এবং আশুলিয়ায় যে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এখানে যদি আমরা নিরপেক্ষ ভাবে দেখি, আমি যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক প্রতিবাদ সেটা যদি আমরা বাইরেও রাখি, তাহলে কিন্তু এখানে সুস্পষ্ট ভাবে এটি পরিকল্পিত একটি ঘটনা। এটি সুস্পষ্ট ভাবে এমন একটি ঘটনা যেটির সঙ্গে সরকার জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত এবং সরকারি রাজনৈতিক দল বিএনপি জড়িত। এবং এটা দুর্ঘটনা, এটা হঠাৎ করে ঘটে গেছে এটি না, এটা এই সরকারের যে স্ক্রিপ্ট, বিশেষ করে এই যিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন, যার মাফিয়া হিসেবে, গ্যাংস্টার হিসেবে এবং বিশেষ করে সরকারি মেশিনারিজকে ব্যবহার করে বিরোধী দলের উপর কিভাবে হামলা চালাতে হয়, হত্যাকাণ্ড ঘটাতে হয়, সে ব্যাপারে বিশেষ রকমের দক্ষতা আছে। 2001 থেকে 2006 সালে আমরা সেটা দেখেছি।
এবং এটা রাজনৈতিক বক্তৃতাবাজি নয়, এটা প্রমাণিত সত্য। এবং আজকে দেখুন যে আপনি তুরাগের ঘটনাটি দেখুন, এবং পত্রিকায় তো বাংলাদেশে তো সাংবাদিকদের ন্যূনতম কোনো স্বাধীনতা নেই। সাংবাদিকদের কাজ হচ্ছে যে সরকারের পাবলিক রিলেশন অফিসারের দায়িত্ব পালন করে, যদি সেটা না করে তাহলে তার লাইসেন্সটা থাকবে না, তার চাকরিটা থাকবে না। এইভাবে তারা কিন্তু আজকে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। এবং এর মধ্যেও যদি আমরা দেখি যে এই ঘটনাটি কয়েকটা বিষয় যদি আপনি দেখেন, যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রথমত সবাই রাজনৈতিক কর্মী, বিশেষ করে এখানে আরিফুল, বিপ্লব, সুমন সবাই ছাত্রলীগ যুবলীগের কর্মী, এবং তুরাগ থানা আমাদের 53 নম্বর ওয়ার্ড, 54 নম্বর ওয়ার্ড ছাত্রলীগ যুবলীগের কর্মী, এবং তারা রাজনৈতিক কর্মসূচি করেছে। এবং আপনি দেখুন যে এটা কিন্তু শুধুমাত্র ট্রলারে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে, ফেলে দেওয়া হয়েছে সেটা না। ঘটনার আগে কিন্তু তারও আগে একটি মিছিল করেছে তুরাগ থানা, আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনগুলো একটা কর্মসূচি পালন করেছে, এবং সেখান থেকে প্রাথমিকভাবে সেখানে আশুলিয়ার ঘটনার আগে কিন্তু তুরাগের ঘটনা ঘটেছে, এবং সেখানে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল সহ নেতাকর্মীরা, আওয়ামী লীগের যে মিছিল ছিল, ছাত্রলীগ যুবলীগের যে মিছিল ছিল, শান্তিপূর্ণ মিছিল, প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, নিয়মিত কর্মসূচি, সেখানে তারা কিন্তু ধাওয়া দিয়েছে, এবং ধাওয়া দিয়ে একতরফা তাদের উপর কিন্তু এক ধরনের হত্যার উদ্দেশ্যে তাদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে প্রথম দফা কিন্তু। এবং সেখানে বিএনপির যে পুলিশ তো ছিল, পুলিশের যারা ওসি থেকে শুরু করে অন্যান্য যারা ছিল, এসআই ছিল, তারা তো সেখানে গেছে। বিএনপি সুস্পষ্ট ভাবে সেখানে বিএনপির নেতা আরো কয়েকজনের নাম আছে, একজনের তো আমাদের গণমাধ্যমে এসেছে আবুল মাতবর, তারা সহ বিএনপির নেতাকর্মী, পুলিশের সদস্য, তারা কিন্তু এই মিছিলে হামলা চালিয়েছে, এবং হামলা চালানোর প্রেক্ষিতে জীবন বাঁচানোর তাগিদে তারা কিন্তু সেই ট্রলারে গিয়েছে। এবং ট্রলারে যাওয়ার পরে তারা যখন আশুলিয়ার ঘাটে যাবে, আপনি দেখুন যে ঘটনাটি কিভাবে ঘটেছে। এখানে বিএনপি নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু পরবর্তীতে যেই ঢাকা 18 আসনের এমপি, তার সঙ্গে যোগাযোগ করে সেই থানা বিএনপির যিনি আহ্বায়ক, এখানে কয়েকজনের নাম এসেছে, আশুলিয়ার বিএনপির নেতা বিপ্লব সহ আরো কয়েকজনের নাম এসেছে, সেখানে ফোনে যোগাযোগ করা হয়। ফোনে যোগাযোগ করে বলা হয় যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছিল, তারা জীবন বাঁচাতে ট্রলারে উঠেছে, সেই ট্রলারটি তারা নির্দিষ্ট ঘাটে গিয়ে নামবে, সেই ঘোষণাটি কিন্তু দেওয়া হয়েছিল। এবং বিএনপি এবং পুলিশের সকল সদস্য, পোশাক ছাড়া পুলিশ, পোশাক সহ পুলিশ, এবং বিএনপির সশস্ত্র ক্যাডার যারা ছিল সেখানে অস্ত্র শস্ত্র সহ, এমনটি নয় যে তারা ঘাটে এসে হুট করে ঘটনা, অস্ত্র শস্ত্র সহ তারা কিন্তু সেখানে ঘটেছিল। সন্ধ্যাবেলার আগে আপনি যখন ট্রলারটা যখন ঘাটে আসে, সেখানে কিন্তু এই ট্রলারের উপরে গিয়ে আপনি যদি প্রত্যক্ষদর্শীদের বয়ান দেখেন, বেশ কয়েকজন, এবং আপনি নানা অ্যাঙ্গেল থেকে দেখেন, যারা সেই ট্রলারটির মালিক, তার ট্রলারটি যিনি চালিয়েছে, ঘাটে যারা ছিল, বিভিন্ন ধরনের বক্তব্যকে যদি আপনি জোড়া বেরান, সেখানে দেখবেন যে তারা কিন্তু একেবারে ট্রলারে উঠে কিন্তু সেখানে নেতাকর্মীদের উপরে হামলা পরিচালনা করে, এবং সেখানে নানা ধরনের সেই দেশীয় অস্ত্র শস্ত্রটি তাদের উপর হামলা পরিচালনা করা হয়। এবং তারপর আপনি বলতে চাইছেন মানে খুনগুলো ট্রলারের ভেতরে হয়েছে, পরে ফেলে দেওয়া হয়েছে? হ্যাঁ, সেটি তো ঘটেছে। এবং এই পুরো পরিস্থিতিটা এমন ভাবে তৈরি করা হয়েছে, সেখানে নানা রিপোর্ট থেকে যেটা এসেছে এবং আমাদের যে তথ্য সংগ্রহ সেখান থেকে এসেছে, সেখানে 30 জনের মতো সব মিলিয়ে নেতাকর্মী ছিল, অনেকে সেখানে অনেক কয়েকজন সেখানে জীবন বাঁচিয়েছে, এবং সেখানে সে অবস্থা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যারা পুলিশ সহ বিএনপি নেতাকর্মী, তারা পরিকল্পিতভাবে, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে, আক্রমণ পরিচালনা করার পরে অনেককে ফেলে দেওয়া হয়েছে, অনেককে সেখানে এই পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের মুখে অনেকে মৃত্যুবরণ করে।